হ্যালো স্টুডেন্ট, জিডি জিওগ্রাফি ক্লাসরুমে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর তাপ বলয়। তোমরা এর আগের ক্লাসে দেখেছো আমি পড়িয়েছিলাম ওজোন স্তর এবং ওজোন সৃষ্টি, ওজনের প্রভাব। আজকের আমরা পড়ব তাপ বলয়ের শ্রেণীবিভাগ এবং যদি পরে সময় থাকে তাহলে আমরা পড়ব সমষ্ণ রেখা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি তাপ বলয়? তাপ বলয়, আগে ছবিটা এঁকে নিই, তারপরে শুরু করি পড়া। আমার গোলটা খুব সুন্দর হয়, হ্যাঁ, আপেলের মতো। ঠিক আছে না? এইটা মনে করো নিরক্ষরেখা, সাড়ে 23 ডিগ্রি উত্তর এবং দক্ষিণে, 23.5 ডিগ্রি নর্থ আর 23.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি সাউথ আর মেরুবিন্দু 90 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি সাউথ। এবার আসি তাপ বলয় কি। তাপ বলয় মানে বৃত্তাকার রেখা, তাই তো? তাপ বলয় কাকে বলে? পৃথিবীর যে সমস্ত অঞ্চলের তাপমাত্রা একই, সেই সমস্ত অঞ্চলগুলোকে যদি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা যায় তাহলে যে বলয় পাওয়া যায় সেটাকে বলা হয় তাপ বলয়। আবার বলি, পৃথিবীর একই উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যদি কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা যায় এবং সেটা যে পৃথিবীকে বেষ্টন করে যে বলয় আকারে অবস্থান করে সেটাকে বলা হয় কি? তাপ বলয়। তাপ বলয় শ্রেণীবিভাগ। তাপ বলয়কে প্রধানত 3টে শ্রেণীতে ভাগ করা যায়। 1, উষ্ণমণ্ডল। 2, নাতিশীতোষ্ণ মণ্ডল। 3, হিমমণ্ডল। দেখো তোমাদের আমি যে ছবিটা এঁকেছি তার মধ্যে দেখো এইটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, নিরক্ষরেখার উত্তর এবং দক্ষিণ 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেওয়ায় এখানে তাপমাত্রা সবচেয়ে বেশি হয়। এই অঞ্চলটাকে বলা হয় উষ্ণমণ্ডল। এটাকে কি বলা হয়? উষ্ণমণ্ডল। 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর, আবার 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ, এই দুটো অঞ্চল, এই অঞ্চল এবং এই অঞ্চল, এটাকে বলা হয় উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, আর দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর, এই অংশটাকে বলা হয় উত্তর হিমমণ্ডল, আর 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এই অংশটাকে বলা হয় দক্ষিণ হিমমণ্ডল। ঠিক আছে? এবার আমরা এক একটা পার্ট আলোচনা করব। উষ্ণমণ্ডল, আগে উষ্ণমণ্ডল, তাই তো? উষ্ণমণ্ডল, তাহলে উষ্ণমণ্ডলের অবস্থান কি হবে? কত ডিগ্রি থেকে? 0.5 ডিগ্রি থেকে, মানে নিরক্ষরেখা থেকে নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি থেকে উত্তর ও দক্ষিণে
23.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত। ঠিক আছে, পরিষ্কার? নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে 23.5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত কি এই উষ্ণমণ্ডলের অবস্থান। আচ্ছা, এবার এখানে উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে কেন? তাহলে সৃষ্টির কারণ তাহলে কেন এখানে সৃষ্টি হয়েছে, কেন এখানে কি উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে? আমরা জানি যে কি সূর্য সারা বছর কোথায় লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, তাহলে সূর্য সারা বছর যদি নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, তাহলে নিরক্ষরেখা এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে তাপের পরিমাণটা সবচেয়ে বেশি পায়। ঠিক আছে, এবং এই একটা কারণ। তাহলে একটা কারণ হচ্ছে লম্ব সূর্যকিরণ। এক নম্বর পয়েন্ট, সূর্যকিরণ। তাহলে কিভাবে পড়ে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, লম্বভাবে সূর্যরশ্মির পতন, এই একটা কারণ। ঠিক আছে, আর দুটো কারণ, 2 নম্বর কারণটা কী হবে? দিন ও রাত্রের দৈর্ঘ্য সমান। দিন ও রাত্রের দৈর্ঘ্য। এখানে কি হয়, দিনের বেলা যতটা আলো পাচ্ছে ঠিক রাতের বেলা ততটা পরিমাণে আলো বিকিরিত হয়ে যাচ্ছে। অর্থাৎ দিন এবং রাত্রের দৈর্ঘ্যটা যেহেতু সমান হয়, তাই এখানে তাপের পরিমাণটা কি হয়? বেশি হয়। ঠিক আছে, অনেক সময় কি হয় যে নাতিশীতোষ্ণ অঞ্চলে সূর্যরশ্মি একটু বাঁকাভাবে পড়ে, এই জন্য এখানে সারা বছর সূর্যরশ্মি একই রকমভাবে পড়ে না। কখনো সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, কখনো একটু এখানে সূর্যরশ্মি কখনো দিনের দৈর্ঘ্যটা বড় হয় এবং কখনো রাতের দৈর্ঘ্যটা বড় হয়। অর্থাৎ এই দুটো অঞ্চলে কি হয়? সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। আচ্ছা, এটা গেল কারণ। তাহলে দুটো কারণ কী কী পেলাম? সূর্যকিরণ, লম্বভাবে সূর্যরশ্মির পতন কোণ, অর্থাৎ সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় তাপের পরিমাণটা বেশি পাচ্ছে, এ একটা। আর দিন ও রাত্রের দৈর্ঘ্য এই অঞ্চলে কি হয়? সমান সমান থাকে, এই জন্য এখানে উত্তাপের পরিমাণটা কি হয়? বেশি হয়। এবারে আসি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, আচ্ছা দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কী হবে? এখান থেকে যে 0 ডিগ্রি থেকে এই যে অংশটা দৈর্ঘ্য, এই অংশটা দৈর্ঘ্য কত? এই অংশটা দৈর্ঘ্য হচ্ছে 5200 কিলোমিটার। তাহলে যে উষ্ণমণ্ডলের দৈর্ঘ্য হবে 5200 কিলোমিটার। 2, কী হবে? এখানে যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ সূর্য সারা বছর যখন বেশি পরিমাণে পাওয়ায় এই অঞ্চলে তাপমাত্রাটা বেশি হয়। এখানকার গড় তাপমাত্রা কত হয়? 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি। কত হয়? 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হয়। অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্যরশ্মির লম্বভাবে যেহেতু কিরণ দেয়, তাই এখানে কি হয়? গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের বা তার বেশি হয়। 3 নম্বর কি হয়? সূর্যরশ্মি যেহেতু বললাম যে এখানে দিন এবং রাত্রের দৈর্ঘ্য সারা বছর সমান থাকে, তাই এখানে সারা বছর উষ্ণতার পার্থক্য বা প্রসার খুবই কম। কি হলো? সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ছে, অর্থাৎ দিন ও রাত্রের দৈর্ঘ্যটা বেশি হচ্ছে। তো সারা বছর যদি দিন ও রাত্রের দৈর্ঘ্য বেশি হয়, সমান হয়, তাহলে কি হবে? সারা বছরই উষ্ণতাটা একই রকম থাকবে। আর সারা বছর যদি উষ্ণতা একই রকম থাকে, তাহলে উষ্ণতার প্রসার মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য। তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য কি হয়? কম হয়, মানে পার্থক্য খুব একটা থাকে না। আচ্ছা, 4 নম্বর কি হবে? দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় বলে
সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে। ঠিক আছে, তাহলে দিন ও রাত্রের দৈর্ঘ্য সারা বছরই সমান হয়, এই জন্য এখানে কি হয়, সারা বছরই কি থাকে, গ্রীষ্মকাল বিরাজ করে। এবার আসি কোন কোন অঞ্চলে এই যে উষ্ণমণ্ডলটা কোন কোন অঞ্চলে দেখা যায়। নিরক্ষরেখা থেকে বললাম কত, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী যে দেশগুলো, অর্থাৎ কোনগুলো, আমাদের আফ্রিকার, সাহারা আফ্রিকার যে অংশগুলো, ব্রাজিল, দক্ষিণ আমেরিকার মধ্যে ব্রাজিল, তারপরে তোমার মধ্য আমেরিকা, তারপরে এদিকে আসি তোমার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এই যে অংশগুলো, এই অংশগুলো সমস্তটাই হচ্ছে কি উষ্ণমণ্ডলের অন্তর্গত। এবার আসি নাতিশীতোষ্ণ মণ্ডল, একটু বন্ধ করতে হয়। এবার আসি নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল নাতিশীতোষ্ণ মণ্ডল, আচ্ছা নাতিশীতোষ্ণ অর্থাৎ না শীত না উষ্ণ, মানে কি, মানে শীত এবং উষ্ণতা দুটোই প্রায় সমপরিমাণে হয়। অর্থাৎ উষ্ণমণ্ডলে আমরা কি পেলাম, উষ্ণমণ্ডলে পেলাম উষ্ণতা কত থাকে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি হয়। আর এক্ষেত্রে এই যে নাতিশীতোষ্ণ মণ্ডল, এই নাতিশীতোষ্ণ মণ্ডলের উষ্ণতা সব কম থাকে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে। ওটা আমরা পরে আসছি, আগে আমরা জেনে নিই অবস্থানটা। অবস্থান, তাহলে অবস্থানটা কি তোমরা দেখেছো, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে উষ্ণ মণ্ডল অবস্থান করেছিল। এবার 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী যে মণ্ডলটা বা যে অঞ্চলটা অবস্থান করেছে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডল নামে পরিচিত। মণ্ডল নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আবার বলি, 23.5 ডিগ্রি উত্তর ও 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হয় কি নাতিশীতোষ্ণ মণ্ডল। আচ্ছা, নাতিশীতোষ্ণ মণ্ডল সৃষ্টি হয়েছে কিভাবে, অর্থাৎ সৃষ্টির কারণ নাতিশীতোষ্ণ মণ্ডলটা কীভাবে কেন সৃষ্টি হয়েছে, কারণ কি দেখো, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখার মধ্যে সূর্য সারা বছর কি হচ্ছে, লম্বভাবে কিরণ দিচ্ছে। কিন্তু সূর্য যদি এখান থেকে লম্বভাবে কিরণ দেয়, এখান থেকে যদি এই অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়, এই অঞ্চলে মোটামুটি লম্বভাবে কিরণ দেয়, কিন্তু যখন এই অঞ্চল থেকে পার হয়ে এই অঞ্চলের দিকে যাবে, তখন কি হচ্ছে, সূর্য লম্বভাবে কিরণ না দিয়ে একটু বাঁকাভাবে কিরণ দিচ্ছে। বুঝতে পারছো, একটু বাঁকাভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ সূর্যরশ্মির পরিমাণটা উষ্ণমণ্ডলের তুলনায় এই অঞ্চলে একটু কম পরিমাণে পাই। একেবারে যে পায় না তা না, একটু মানে উষ্ণমণ্ডলের থেকে একটু কম পরিমাণে পায়। অর্থাৎ এখানে কি কারণ, সূর্যের তির্যক রশ্মি, সূর্যের তির্যক সূর্যরশ্মির তির্যক পতন কোণ। তাহলে কি হলো, সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার ফলে এখানটার উষ্ণতাটা উষ্ণমণ্ডলের তুলনায় একটু কম হয়, তার ফলে এই নাতিশীতোষ্ণ মণ্ডলটা কি হয়েছে, সৃষ্টি হয়েছে।
এবার আসি এই অঞ্চলের বৈশিষ্ট্য কী। দেখো বৈশিষ্ট্য, এই অঞ্চলটা কতটা বিস্তৃত, এই অংশ এবং এই অংশ দুই অংশ মিলে 4800 কিমি বিস্তৃত। তাই নাতিশীতোষ্ণ মণ্ডল কত? 4800 কিমি বিস্তৃত। 2 নম্বর কী হবে, এই অঞ্চলের উষ্ণতা থাকে 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে। নিম্ন অক্ষাংশ থেকে মানে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চল বা ক্রান্তীয় বলছি উষ্ণমণ্ডলের নিকটবর্তী যে অক্ষরেখাগুলো রয়েছে এখান থেকে যত বেশির দিকে যাবে অক্ষরেখার মান যত বাড়বে তত উষ্ণতার পরিমাণ আরও ধীরে ধীরে না দ্রুত হারে কমতে থাকবে। তাহলে কী লিখতে হবে, নিম্ন অক্ষাংশে উষ্ণতা তুলনামূলক বেশি এবং উচ্চ অক্ষাংশে কম হয়। হলো? তাহলে কী পেলাম, এর বিস্তার কত? 4800 কিলোমিটার, উষ্ণতা 0 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবার আসি শ্রেণী বিভাগ। এই অংশকে বা নাতিশীতোষ্ণ মণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়। নাতিশীতোষ্ণ মণ্ডলকে কটে ভাগে ভাগ করা যায়? নাতিশীতোষ্ণ মণ্ডলকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। দুটি শ্রেণীতে ভাগ করা যায়। কি? 1 নম্বর হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 2 নম্বর দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডলের বিস্তার কত? দেখো 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যে মণ্ডলটা অবস্থান করেছে সেটাকে বলা হয় উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী যে অঞ্চলটা সেটাকে বলা হয় কি? দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। যে বন্টন মানে কোন কোন অঞ্চলে তোমার দেখা যায়, কোন কোন অঞ্চলে তোমার কি দেখা যায়, এই নাতিশীতোষ্ণ মণ্ডলটা দেখা যায়। মূলত 23.5 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী যে দেশগুলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, সমগ্র ইউরোপ না, মোটামুটি ইউরোপের বেশিরভাগ অংশ, তারপরে তোমার চীন এবং রাশিয়ার কিছু অংশ, তোমাদের জাপান এবং দক্ষিণ দিকে দক্ষিণ আফ্রিকা, তারপরে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ এই অংশের বা এই নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। এবার আসি লাস্ট পয়েন্ট, হিমমণ্ডল। হিমমণ্ডল, হিম মানে কি? হিম মানে শীতল। তাহলে হিমমণ্ডলটার বিস্তার কত? 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অতি শীতল অঞ্চলকে বলা হয় কি? হিমমণ্ডল। কি হলো তাহলে? 66.5 ডিগ্রি নর্থ সাউথ থেকে 90 ডিগ্রি নর্থ সাউথ অক্ষরেখার মধ্যবর্তী অতি শীতল অঞ্চলকে হিমমণ্ডল বলে। ঠিক আছে? তাহলে এবার আসি কি, এখানে হিমমণ্ডল সৃষ্টি হয়েছে কেন? তাহলে কেন এখানে হিমমণ্ডল সৃষ্টি হয়েছে?
তোমরা দেখেছো নাতিশীতোষ্ণ মণ্ডলের সূর্যরশ্মি কীভাবে পড়েছে, তির্যকভাবে পড়েছে, মানে বাঁকাভাবে পড়েছে, লম্বভাবে পড়েনি, তাই এখানে উষ্ণতাটা কমেছিল। কিন্তু যেটা হিমমণ্ডলের বিস্তার আরও উত্তরে বা আরও দক্ষিণে, অর্থাৎ নিরক্ষর এই সূর্য থেকে এখানে আলো পৌঁছাতে অনেকটা বেশি সময় পথ অতিক্রম করতে হয়। দুই অংশেই কি সূর্যরশ্মি এখানে পৌঁছাতে অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয়। তার ফলে এখানে সূর্যরশ্মি খুবই কম পরিমাণে পড়ে, অর্থাৎ এখানে পৌঁছায় বা কোনো কোনো স্থানে দেখা গেলে পৌঁছায়ও না। হ্যাঁ, এই জন্য উষ্ণতা সারা বছর কি থাকে, হিমাঙ্কের নিচে থাকে। বুঝতে পেরেছ? তাই এই অঞ্চলে হিমমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাহলে কি কারণ? সূর্যরশ্মি যেহেতু এখানে খুবই তির্যকভাবে পড়ছে, এই জন্য এখানে সূর্যরশ্মি প্রায়ই পৌঁছায় না, তাই এখানকার তাপমাত্রা কি হয়, হিমাঙ্কের নিচে সবসময় অবস্থান করে। এই জন্য এখানে এই অঞ্চলে হিমমণ্ডলের সৃষ্টি হয়েছে। এবার আসি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কী হবে? তাহলে 1 নম্বর কি বললাম, উষ্ণতা কত থাকে? উষ্ণতা থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে। তাহলে এখানে উষ্ণতা সারা বছর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে। 2 নম্বর কী হবে? এই অঞ্চলে কোনো কোনো স্থানে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি যেহেতু খুবই কম পরিমাণে পৌঁছায় বা তির্যকভাবে পড়ে, এই জন্য এই অঞ্চলে 6 মাস, কখনো কখনো কোনো জায়গায় 6 মাস দিন এবং এখানে কখনো কখনো 6 মাস রাত থাকে। এই অঞ্চলে কি হয়, সারা বছর বরফাবৃত থাকে। এই অঞ্চলটা কি সারা বছর কি থাকে, বরফাবৃত থাকে। যেহেতু উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে, তাই এখানে কি হয় তোমার এখানের এই অঞ্চলের জলটা কি হয়, সর্বদা বরফাবৃত থাকে। এই হলো এই অঞ্চলের বৈশিষ্ট্য। এইবার এই অঞ্চলের শ্রেণী বিভাগটা কি হবে? শ্রেণী বিভাগ। এই অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে কি, উত্তর হিমমণ্ডল। 2 নম্বর দক্ষিণ হিমমণ্ডল। তাহলে উত্তর হিমমণ্ডলটা কি? উত্তরে 67 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যবর্তী যে অঞ্চলটা, সেটাকে বলা হয় উত্তর হিমমণ্ডল। আর দক্ষিণে 67 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ যে অঞ্চলটা, সেটাকে বলা হয় কি, দক্ষিণ হিমমণ্ডল। এই অংশের অবস্থানটা কি হবে? প্রধানত গ্রিনল্যান্ড, উত্তরে গ্রিনল্যান্ড, তাছাড়া আছে নরওয়ের কিছু অংশ এবং রাশিয়ার উত্তর যে অংশটা, সেই অংশটা উত্তরের হিমমণ্ডলের মধ্যে পড়ে। আর দক্ষিণ হিমমণ্ডলের মধ্যে প্রধানত আন্টার্কটিকার যে অংশটা, সেই অংশটা কি হয়, দক্ষিণ হিমমণ্ডলের মধ্যে এটা পড়ছে। তো ভালো করে বুঝতে পেরেছো এটা। এবার আমরা পড়ব সমষ্ণ রেখা। সমষ্ণ রেখা এইটাকে যদি আমি ভাঙি, তাহলে কি হয়, সম আর যুক্ত উষ্ণ। সম আর উষ্ণ। তাহলে সমষ্ণ রেখা কাকে বলে? সমষ্ণ রেখাটা হচ্ছে পৃথিবীর যে সমস্ত অঞ্চলের উষ্ণতা একই রকমের, সেই সমস্ত অঞ্চলগুলোকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয়, সেটাকে বলা হয় সমষ্ণ রেখা। তোমরা আগে পড়েছো তাপ বলয়, অর্থাৎ যে অঞ্চলের তাপমাত্রাটা একই রকম, সেই অঞ্চলটা যে পৃথিবীকে যে বৃত্তাকারে যে বেষ্টন করে আছে, সেটাকে বলা হয় কি, তাপ বলয়। আর এটা হচ্ছে সমষ্ণ রেখা। সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখাটা পাওয়া যায়, সেটাকে বলা হয় কি, সমষ্ণ রেখা। সমষ্ণ রেখার বৈশিষ্ট্য কি হবে? সমষ্ণ রেখার বৈশিষ্ট্য কি হবে? এখানে কি, উষ্ণতা প্রত্যেক অক্ষরেখায়, প্রত্যেক রেখায় সমান হয়। 2 নম্বর কি হবে? এগুলি অক্ষরেখার সমান্তরালে অবস্থান করে। অক্ষরেখার সমান্তরালে অবস্থান করে।
3 নাম্বার কী হবে, নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণে উষ্ণতা সমষ্ণ রেখার মান কমতে থাকে। 4, সমুদ্রের উপর সমষ্ণরেখা সমান্তরাল, কিন্তু স্থলভাগে এগুলি কি হয়, এগুলি বাঁকা হয়। এগুলো গেল বৈশিষ্ট্য। এবার আসি গুরুত্ব। গুরুত্ব কি? 1 নাম্বার, কোনো স্থানের সঠিক উষ্ণতা জানা যায়। 2, উষ্ণতা কোন দিকে বাড়ে ও কমে তা জানা যায়। 4 নাম্বার কি হয়, উষ্ণ এলাকায় সহজে বিভক্ত করা যায়। শেষ। হ্যাঁ স্টুডেন্ট, আজকের এই পর্যন্ত। তোমরা পরবর্তী ভিডিওতেও পরের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আমি আলোচনা করব। ততদিন পর্যন্ত এইটা ভালো করে তোমরা পড়ো।